দ্রোহ এবং প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই। শহীদ মিনারের শেষ শ্রদ্ধা জ্ঞাপন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ারকে। ফের টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার ট্রাম্প। শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। ৩৯ জনের দণ্ড মওকুফ করলেন বাইডেন, সাজা কামালেন ১৫০০ জনের। বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাইডেন, মন্তব্য হোয়াইট হাউসের। এবং দাবায় রেকর্ড ১৮ বছরেই বিশ্বজয় ভারতের তরুণের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। কবির ছোট ভাই নেহাল হাফিজ এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, হেলাল হাফিজ শাহবাগের সুপার হোম হোস্টেলে থাকতেন। সেখানে ওয়াশরুমের দরজা খুলে অচেতন অবস্থায় দেখতে পাওয়া যায়। বেলা 2:15টার দিকে ওয়াশরুমের দরজা খোলা হয়। ধারণা করা হচ্ছে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, প্রয়াত হেলাল হাফিজের জানাজা আগামীকাল বাদ জোহর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। তবে তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু চূড়ান্ত করা হবে। আজ রাতে তার মরদেহ রাখা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমাগারে। কবি হেলাল হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। উত্তাল 60-এর দশকে হয়ে ওঠা তার কবিতার উপকরণ। নেত্রকোনায় জন্ম নেওয়া এই কবির গণ অভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি কবি খ্যাতি এনে দেয় তাকে। তার কবিতা হয়ে উঠেছিল মিছিলের স্লোগান। এখন যৌবন যার মিছিলে যাবার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কালজয়ী কবিতার এই লাইন দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত। পরে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ও কবিতাটি মানুষের মধ্যে তুমুল সাড়া ফেলে। সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় 21শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ারের মরদেহ। শুক্রবার সকাল 10টার দিকে শহীদ মিনারে মরদেহ আনা হয় তার। সেখানে প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য ছুটে আসেন ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। এই গায়িকা দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। এই অবস্থায় বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর বারডেমের হিমাগারে রাখা হয় শিল্পীর মরদেহ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয় তার। এরপর বনানী কবরস্থানে সমাহিত করা হয় কালজয়ী গান নাইট টেলিফোন নাইরেপিয়ন খ্যাত এই তারকাকে। প্রসঙ্গত, দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারওয়ার। আধুনিক গানেও তিনি সফল। নাইট টেলিফোন নাইরেপিয়ন নাইরে টেলিগ্রাম গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে। পাপিয়া সারওয়ার 2013 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 2015 সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। 2021 সালে পেয়েছেন 21শে পদক। 1952 সালের 21 নভেম্বর বরিশালে জন্ম পাপিয়া সারওয়ারের। 1978 সালে সারওয়ার আলমের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। আর মৃত্যুকালে স্বামী ও 2 সন্তান রেখে গেছেন এই গায়িকা। রাজনীতিবিদরা সংস্কার করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত গাড়ি চালকদের পুনঃপ্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, যদি রাজনীতিবিদরা সংস্কার করেন তাহলে গত 53 বছর তারা কি করেছেন? রাজনীতিবিদরা যদি সংস্কার করতে পারেন তাহলে আমাদের দায়িত্ব নিতে হতো না। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে এর জন্য
কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি। অন্যদিকে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর দাবি, প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বৃহস্পতিবার লন্ডন থেকে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিন। দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের দ্বিতীয়বারের মতো আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাদের পার্সন অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা এপির প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়, 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাওয়া ট্রাম্প তার ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং রাজনীতিতে নতুন মাত্রা যোগ করার জন্য স্বীকৃতি পেয়েছেন। এর আগে 2016 সালে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারানোর পর ট্রাম্প প্রথমবার এই খেতাব পেয়েছিলেন। এবার পার্সন অব দ্য ইয়ার লড়াইয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ছাড়াও মনোনীত হয়েছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী অর্থনীতিবিদ ইউলিয়া নাভালনিয়া। আগামী 20 জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ট্রাম্পের ক্ষমতা গ্রহণ সংক্রান্ত প্রস্তুতি দলের মুখপাত্র ক্যারোলিন লেভিথ ফক্স নিউজকে একটি সাক্ষাৎকারে দেন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় ট্রাম্পের আমন্ত্রণে শি জিনপিং সাড়া দিয়েছেন কিনা। জবাবে ক্যারোলিন বলেন, বিষয়টি নির্ধারিত হবে। চীনা প্রেসিডেন্ট ছাড়াও অন্যান্য বিশ্ব নেতাকে ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু তাদের কারো নাম নির্দিষ্ট করে বলেননি ক্যারোলিন। ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে প্রতিক্রিয়া জানতে রয়টার্সের পক্ষ থেকে ওয়াশিংটনের চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু চীনা দূতাবাস কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পরপরই তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট। বার্তায় চীনের প্রেসিডেন্ট বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছিলেন। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক,
রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবার স্বাগত মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনে বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। 39 অপরাধীর দণ্ড মওকুফের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে আরও 1500 জনের সাজার মেয়াদও কমিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার বাইডেন এই সিদ্ধান্ত নেন বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। বাইডেন বলেছেন তিনি অহিংস অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া 39 জনকে ক্ষমা করেছেন আর প্রায় 1500 জনের সাজা কমিয়েছেন যারা দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। এর আগে গত 1 ডিসেম্বর ছেলে হান্টারের সাজা নিয়ে পদক্ষেপ নেন তিনি। তাকে নিঃশর্ত ক্ষমা করেছেন প্রেসিডেন্ট বাইডেন। এই প্রেক্ষাপটে অনেকে সাজা মওকুফ কমানো নিয়ে আবেদন করেন। কর্মকর্তারা গত সপ্তাহে বলেছিলেন হোয়াইট হাউস মার্কিন বিচার ব্যবস্থার দ্বারা নির্যাতিত হাজার হাজার মানুষের দাবি শুনছে। বাইডেন জানান যে লোকেদের তিনি ক্ষমা করেছেন তাদের যদি আজকের আইন, নীতি এবং অনুশীলনের অধীনে অভিযুক্ত করা হয় তবে তারা ছোট সাজা পেতেন। গত সপ্তাহে তিনি বলেছিলেন ক্ষমার বিষয়ে আলোচনা করা হচ্ছে। অহিংস মাদক অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তি এবং নাগরিক অধিকার গোষ্ঠী দ্বারা অন্যায়ভাবে বন্দী হিসেবে চিহ্নিত ব্যক্তিরা এর আওতায় থাকবেন। প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন তিনি সামনের সপ্তাহগুলোতে আরও পদক্ষেপ নেবেন এবং তার প্রশাসন ক্ষমার আবেদনগুলো পর্যালোচনা চালিয়ে যাবে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতার আওতায় আনবে। স্থানীয় সময়
বৃহস্পতিবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে সব তথ্য জানানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, একই দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কির্বি। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। কির্বি বলেন, বাংলাদেশি নেতাদের সঙ্গে যোগাযোগের সময় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা, ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশি নিরাপত্তার বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে বলেছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের তামিলনাড়ুর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় লিফটে আটকা পড়া অবস্থায় অন্তত 6 জনের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে তামিলনাড়ুর দিন্দিগুল শহরের ত্রিচি রোডের সিটি হাসপাতালে এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। পুলিশ জানিয়েছে, হাসপাতালে আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন পুলিশ এবং দমকলের সদস্যরা। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়েছিল সেখানে, তবে শেষ পর্যন্ত 6 জনের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। প্রতিবেদন বলছে, উদ্ধার কাজ চলাকালীন হাসপাতাল লিফটে 6 জনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়, সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, 6 জনের মৃত্যু হয়েছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে। তবে এরই মধ্যে সেই হাসপাতাল থেকে 30 জন রোগীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় দমকল বাহিনী। উদ্ধার হওয়া রোগীদের সেখান থেকে নিয়ে গিয়ে সরকারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। ঝড়, বৃষ্টি আর খরা শেষে কুষ্টিয়া, কুমারখালী, খোকসাতে পৌষের শুরুর আগেই শীতের আগাম বার্তা নিয়ে এলো হিমেল বাতাস আর কুয়াশা। গত কয়েকদিন ধরে সন্ধ্যা হলেই শীত অনুভূত হতে শুরু করেছে। দিনে রৌদ্রোজ্জ্বল, রাতে নামছে কুয়াশা আর হিমশীতল বাতাস। ভোরে কুয়াশাচ্ছন্ন থাকে পুরো রাস্তাঘাট। মৃদু শীত নামতে শুরু করেছে জনপদে। চলমান ঘন কুয়াশার প্রভাব পড়তে শুরু করেছে রবি শস্যের উপর। এর ফলে মৌসুমের প্রধান ফসল বোরো ধানের চারা, আলু, সরিষা সবচেয়ে বেশি ক্ষতি হবে। উপার্জন কমেছে খেটে খাওয়া মানুষের। দুর্ভোগের ছিন্নমূল মানুষ। তাপমাত্রা আরও কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি মোশাররফ হোসেনের পাঠানো তথ্য, ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর সূর্যকিরণের অভাবে দিনরাতের তাপমাত্রার পার্থক্য কমেছে। চলতি মাসে এই অঞ্চলে তাপমাত্রা 14 ডিগ্রির উপরে ছিল না। কুয়াশা ঢেকে থাকে প্রকৃতি। কুয়াশার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। তারপরও জীবিকার তাগিদে ঘরে বসে থাকলে চলে না অনেকেরই। প্রচন্ড কুয়াশায় ধরেন আমার শরীরেও ঠান্ডা জাতীয় রোগ হচ্ছে। শিশুরে বেশি হচ্ছে, এই ক্ষেত্রে শিশুরে বেশি হচ্ছে। গরু, বাছুরি, গবাদি পশুর সবই। খুবই শীত, খুবই আমার ভ্যান চালাতেও পারতেছি না, খুব শীত। হঠাৎ করে অতিরিক্ত শীত, অনেক কুয়াশা, রোদে কিছু দেখা যাচ্ছে না। রাত্রিরে 1-2টা কম্বল খাইতেও শীত যাচ্ছে না। উত্তরের হিম বাতাসে আর কাঁপানো শীত, তাই খড়কুটো জ্বালিয়ে শীত নেবানোর চেষ্টা। বেশি কষ্টে আছেন ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ। শীতের জন্য খুবই কষ্ট। এই কুয়াশার ভিতরে কর্মই কেউ নেয় না। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, প্রতিদিনই তাপমাত্রা কমবে। আজকে কুমারখালী সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী কালকে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি কমতে পারে। আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষে সরকারের উপর নাগরিকদের স্বাস্থ্য নির্ভরশীল এই প্রতিপাদ্য রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের উদ্যোগে 12 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য দিবস 2024 এবং প্রবীণদের স্বাস্থ্য অধিকার নিয়ে ISIGOP প্রজেক্টের আওতায় 12টি সংগঠনের 150 জন সদস্যবৃন্দ নিয়ে নরসিংদী সদর সাব ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নূর মাহমুদের সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালি করা হয়। প্রতিনিধি আলামিন জানান, র্যালিটি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক অফিস কার্যালয় থেকে বের হয়ে 5 দোনা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় আমদিয়া ইউনিয়ন সভাপতি শামীম আহসান তেলু, মহিষুরা ইউনিয়ন GM মতিউর রহমান, 5 দোনা ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, রিক এরিয়া ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন, রিক মাইক্রোফিন্যান্স আব্দুল হালিম, মনিটরিং ফ্যাসিলিটেটর আমজাদ হোসেন ও ইয়াকুব মাঝি সহ রিকের বিভিন্ন এলাকার সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। দর্শক, মিলেনিয়াম TVS এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।
হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবার স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 4 ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা 2 সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। আল্লু অর্জুনও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। প্রিমিয়ারে তার উপস্থিতি দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়, ফলে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয় পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। সিনেমা হলের মূল গেট ভেঙে পড়ে এবং এই ঘটনায় 35 বছর বয়সী রেবতী নামের এক নারী পদপিষ্ট হয়ে মারা যান। রেবতী তার পরিবার নিয়ে সিনেমা দেখতে এসেছিলেন। তার সন্তান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ তদন্তে জানিয়েছে যে আল্লু অর্জুনের টিম এবং সিনেমা হল কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয় এবং পুলিশের পরামর্শ অনুযায়ী ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে হল কর্তৃপক্ষ আল্লু অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর আল্লু অর্জুনকে গান্ধী হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার শারীরিক পরীক্ষা করা হয়। পুষ্পা 2 সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে 5 ডিসেম্বর ভারতের 10,000 স্ক্রিনে মুক্তি পেয়েছে। তবে এই ঘটনায় সিনেমার আনন্দকেই ম্লান করেছে। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে বিয়ের মৌসুম চলছে। এবার বিয়ে করলেন তামিল, তেলেগু, মালায়ালাম ইন্ডাস্ট্রি পেরিয়ে বলিউডে পরিচিতি পাওয়া অভিনেত্রী কীর্তি সুরেশ। 12 ডিসেম্বর ভারতের গোয়ায় বিয়ের পিঁড়িতে বসেন তিনি। পাত্রের নাম অ্যান্টনি তাতিল, যিনি দুবাই ভিত্তিক একজন ব্যবসায়ী। দীর্ঘ 15 বছর প্রেমের সম্পর্কের পর এবার একে অপরের জীবন সঙ্গী হলেন তারা। কীর্তি ও অ্যান্টনির সম্পর্ক শুরু 2008-9 সালে, যখন কীর্তি স্কুলে পড়তো এবং অ্যান্টনি কলেজে। যদিও তাদের সম্পর্ক এতদিন গোপন ছিল, 27 নভেম্বর কীর্তি সোশ্যাল মিডিয়ায় 15 বছরের সম্পর্কের কথা প্রকাশ করেন। তাদের বিয়ের অনুষ্ঠানে 2 পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং ইন্ডাস্ট্রির সহকর্মীরা উপস্থিত ছিলেন। কীর্তি সুরেশের অভিনয় জীবন শুরু হয়েছিল 7 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে। এরপর 2013 সালে মালায়ালাম সিনেমা গীতাঞ্জলির মাধ্যমে তিনি ফের অভিনয়ে ফেরেন। তার ক্যারিয়ার সাফল্যে ভরপুর এবং 2018 সালে মহানতী সিনেমায় সাবিত্রী চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। কীর্তি তামিল, তেলেগু, মালায়ালাম ছাড়াও বলিউডে কাজ করেছেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কীর্তি সুরেশের বিয়ের খবর তার ভক্তদের জন্য এক আনন্দদায়ক মুহূর্ত এবং তার নতুন জীবনের জন্য শুভকামনা জানানো হচ্ছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। সিঙ্গাপুরে চীনের ডিং লিডনকে হারিয়ে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের গুকেশ। শুধু বিশ্ব চ্যাম্পিয়নই হননি, 18 বছর বয়সে এই যুবক রেকর্ডও গড়েছেন। বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছেন গুকেশ। 18 বছর বয়সী গুকেশ 7.5, 6.5 স্কোরে ম্যাচ জিতেছেন। বৃহস্পতিবার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের 14তম রাউন্ডে ছিল। 13 রাউন্ড শেষে সমান পয়েন্ট ছিল গুকেশ ও লিডন দুইজনেরই। নিয়ম অনুযায়ী যে আগে 7.5 পয়েন্টে পৌঁছাবে সেই ম্যাচ জিতবে। গুকেশ জিতে 1 পয়েন্ট পেতেই পৌঁছে যান 7.5 পয়েন্টে। ফলে ম্যাচে আর ট্রাই ব্রেকারের প্রয়োজন হয়নি। গুকেশ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে দীর্ঘ 39 বছর পর দাবায় সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নিজের নামে করেছেন। এর আগে 1985 সালে 22 বছর বয়সে দাবায় সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছিলেন রাশিয়ার গ্যারি কাসপারভ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। দ্রোহ এবং প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই। শহীদ মিনারের শেষ শ্রদ্ধা জ্ঞাপন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ারকে।
ফের টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার ট্রাম্প। শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। ৩৯ জনের দণ্ড মওকুফ করলেন বাইডেন, সাজা কামালেন ১৫০০ জনের। বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাইডেন, মন্তব্য হোয়াইট হাউসের। এবং দাবায় রেকর্ড, ১৮ বছরেই বিশ্বজয় ভারতের তরুণের। এই ছিল মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millennium tvs বাংলা এবং youtube.com/official millennium tv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, roku টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবে সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগবিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।